নিটল টাটা নিউজ আর এক্সট্রা সহযোগিতা ক্যাম্পেইন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল প্রতি রাতের এই আয়োজন, এই টক শো যারা দেখেন, কতজন দেখেন আমরা জানি না, তাদের জন্য একটা প্রশ্ন আজকে রাখতে চাই। এই টক শো আপনাদের যারা দেখেন কোনো কাজে লাগে কি না, আমরা আজকে এইটা নিয়ে আলোচনা করতে চাই। আপনাদের কাছ থেকে টেলিফোন প্রত্যাশা করি, আমাদের টেলিফোন নাম্বারে টেলিফোন করবেন। টক শো কী কাজে লাগে আপনাদের কাছ থেকে শুনতে চাই। আর এক্সপার্ট হিসেবে, বিশেষজ্ঞ হিসাবে এমন দুজন আছেন যাদের সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতা এবং টক শোর অভিজ্ঞতা অনেক দীর্ঘ। আমাদের সঙ্গে মাসুদ কামাল আছেন, সিনিয়র সাংবাদিক, এবং আরেকজন সিনিয়র সাংবাদিক আছেন সৈয়দ ইশতিয়াক রেজা। দুজনকে স্বাগত জানাচ্ছে। টক শো কী কাজে লাগে এই শিরোনাম। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনার কাছ থেকে শুরু করতে চাই। আপনার একটু জ্বর, দর্শকদের জানিয়ে রাখলাম, জ্বরের ঘোরেই একটু স্মৃতিচারণ করেন। এই টেলিভিশনের টক শো এটা বাংলাদেশে কিভাবে শুরু হলো এবং বিশ্বব্যাপী আসলে এই টেলিভিশনের টক শো এই ধারণাটাই বা কীভাবে হলো? টেলিভিশনের টক শো বাংলাদেশে শুরু হয়েছে 21 টেলিভিশন থেকে, যখন ব্যক্তিগত প্রথম টেলিভিশনগুলো বিষয়ভিত্তিক আলোচনা করতে থাকে। কিন্তু বাংলাদেশ টেলিভিশনে কিন্তু টক শো ছিল। অভিমত নামে জাহাঙ্গীর সাহেব একটা করতেন, মোহাম্মদ জাহাঙ্গীর, তারপরে সাংস্কৃতিক ব্যক্তিত্বরা, তারা নানা ধরনের আলোচনা করতো। সুতরাং এক ধরনের টক শো ছিল। কিন্তু যেইভাবে টক শো জনপ্রিয় হয়েছে সেটা হয়েছে 21 টেলিভিশনের সাম্প্রতিক বলে একটা টক শো দিয়ে বাংলাদেশে শুরু। পরবর্তীতে বড় আকারে টক শো করেছে তৃতীয় মাত্রা জিলুর রহমান। পৃথিবীর নানা দেশের টক শো আপনি যদি চিন্তা করেন, সিএনএনের লেরিকিং লাইভ কিংবা বিবিসির হার্ট টক কিংবা এনডিটিভির ওয়াক দ্য ওয়ে, এই সমস্ত টক শোগুলো অত্যন্ত জনপ্রিয় হয়েছে এবং সেগুলো মানুষের সমাজ পরিসরে নানা ধরনের প্রভাবও রেখেছে এবং কোনো কোনো ক্ষেত্রে সরকারের নীতি বদলেও সহায়তা করেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলও এগুলোর একটা ইম্প্যাক্ট ছিল। বাংলাদেশে টক শো যেভাবে এখন বিস্তৃত হয়েছে, আপনার প্রশ্ন যদি বলি তাহলে কি কাজে লাগে? টেলিভিশন স্টেশনগুলোর কাজে লাগে। খুব অল্প টাকায় প্রায় ঘণ্টাখানেক দুজন অতিথিকে আটকে রাখা যায় এবং এটা যদি আপনি অনুষ্ঠান বানাতে যেতেন তার চাইতে বেশি খরচ পড়তো। সুতরাং টেলিভিশন চ্যানেলগুলোর একটা বিশাল সময় কাজে লাগানো যায় টক শোর মাধ্যমে। খুব অল্প টাকায় দুজন মানুষকে এনে বলা হচ্ছে। আরেকটা হলো, আমরা টক শোতে যে বিশ্লেষণগুলো চাই সেটা আমরা কম দেখতে পাই। একটা বড় অংশ টক শোতে আসে তর্ক করার জন্য এবং তাদের বিষয়ভিত্তিক কোনো বিশ্লেষণ করার দক্ষতা থাকে না এবং তারা ওই বিষয়ে জেনে আসে না। আমি প্রচুর আমাদের সাংবাদিকদের ভিতরেই টক শোতে যায়, এরকম ব্যক্তিকে জিজ্ঞেস করছে আজকে যাবেন কি বিষয়, তো জানি না। ওই যে জানি না কিন্তু গিয়ে বলতে পারবো, বেটিং করতে পারবো, এটা টক শোর মানকে ফেলে দিচ্ছে। টক শোতে লিডিং কোশ্চেন হয়, অর্থাৎ বাংলাদেশের মানুষের মনেও একটা প্রভাব আছে যেটা সে তার মতন কথা শুনতে চায়। এই বক্তা তার মতন বলে নাই, মাসুদ কামাল বলে নাই, সুতরাং মাসুদ কামাল খারাপ, বা ইশতিয়াক রেজা বলেছে ইশতিয়াক রেজা খুব ভালো। কিন্তু আমি যে আমার একটা বক্তব্য উপস্থাপন করার স্বাধীনতা আছে সেটা জিনিসটা নাই। আর টক শো মানে তো শুধুমাত্র যুক্তিতর্ক নয়, টক শো মানে বিশ্লেষণ। এখন এই বিশ্লেষণের জায়গায় যেতে গেলে যে পরিমাণ তথ্য লাগে, যে পরিমাণ আপনার নানা ধরনের রেফারেন্স লাগে, সেইটা এই অল্প সময়ে ইউজ করা যায় না, এই কথা সত্য। কিন্তু সেটা না থাকলে কিন্তু টক শোতে আসলে শুধুমাত্র মুখের বাড়ি দিয়ে যাওয়া যায়, কিন্তু বাস্তবে বিষয়ের উপরে কোনো বাড়ি তৈরি করা যায় না। টক শো কাজে লাগে, একেবারে কাজে লাগে না তা না। আমার নিজের টক শোর সিদ্ধান্ত আমি দেখেছি, আমি অনেক বিষয়ে কথা বলার পরে নানা জায়গা থেকে আমাকে ফোন করেছে, এই বিষয় তাহলে আমরা কি করতে পারি, আপনি তো আমাদের অনেক সমালোচনা করলেন। আমি বলার পরে তারা চেষ্টা করেছেন তাদের অবস্থান বদলাতে, রাজনৈতিক জায়গা থেকে, আমলাতন্ত্রের জায়গা থেকে, ইউনিভার্সিটির জায়গা থেকে। টক শো কাজে লাগে, কিন্তু যেটা হয় যে সাপ্লাই সাইড যদি অনেক হয়ে যায় তখন ডিমান্ড সাইডে আর বেশি ধরনের গ্রহণযোগ্যতা থাকে না। টক শো সাপ্লাই সাইডে অনেক হয়ে গেছে কিনা সেটা বোধহয় চিন্তা করার ব্যাপার। মাসুদ কামাল, আপনার কাছে আমরা আসলে ইতিহাস দিয়ে শুরু করলাম, কারণ এটাকে যদি রেফারেন্স হিসেবে রাখতে চাই অতটুকু দরকার আছে। এখন যে সাপ্লাই সাইড, এটাকে একটু আপনি বিশ্লেষণ করেন। বাংলাদেশে এখন যে টক শোগুলো হয় এটা নিয়ে আপনার একটা ওভারঅল আপনার দৃষ্টি কোন থেকে দেখতে যাচ্ছে? আমার যেটা মনে হয় এটা হয় কি, যে আসলে তো মনে করেন টেলিভিশন অনেকগুলো আসাতে প্রিন্ট মিডিয়ার কিন্তু গুরুত্বটা একটু কমে গেছে। তো ওই প্রিন্ট মিডিয়া মানুষ অত পত্রিকার ঘরে বসে কিনেও না, পড়তেও একটু কম পড়ে আগের চেয়ে। তো প্রিন্ট মিডিয়ায় আপনার রিপোর্টিংয়ের পাশাপাশি পোস্ট এডিটোরিয়াল দিয়ে ছাপা হতো এবং আমি একসময় দেখতাম বিভিন্ন পত্রিকা ওই পোস্ট এডিটোরিয়ালের আবার একটা
মানে ভিন্ন মত ছাপা হতো অনেক সময় দেখতাম। তো এই যে পোস্ট এডিটোরিয়াল এবং তার একটা ভিন্ন মত, এটাই কিন্তু ভিজুয়াল ট্রান্সফরমেশন হলো টক শো। এখানে একজন লোক কথা বলতেছেন এবং ওনার কথা যদি প্রেক্ষিতে আরেকজন কথা বলতেছেন, আবার মাঝখানে হয়তো যদি মানে কথাটা না বলেন তো সূত্রধরের মতো মাঝখানে একজন অ্যাঙ্কর থাকতেছেন, উনি আবার ধরিয়ে দিচ্ছেন যে ওনার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের যে পলিসি, সেই পলিসি অনুযায়ী আর কি কথা ওনাদের মুখ দিয়ে বের করা যায়। তো এই বিষয়গুলো কিন্তু মানে টকশোতে আসে। এবং আমার কাছে মনে হয় টকশো ব্যাপারটা হলো যে আমার খুব খেয়াল আছে, আমরা যখন ছোটোবেলায় থাকতাম আমার বাবাকে দেখতাম ওই দুপুরের খাওয়া দাওয়ার পরে বিকেলে যখন একটা মানে মানে আপনার একটু রেস্ট থাকে, ভাত ঘুম দেয়, তখন উনি পত্রিকার উপসম্পাদকে নিয়ে বসতেন এবং উনি পড়তেন। অনেক সময় আমাদের বলতেন শুন কি লেখছে, তা আমরা বসে বসে শুনতাম। তো ওই জিনিসটা তো এখন আর হয় না, এখন তো মানে মানুষ খুব আলাদা আলাদা হয়ে গেছে সবাই। তো এখন এর বিকল্প হলো মোবাইলে বসে আপনারা যে টক শোটা করেন, এটা কিন্তু আপনার পরের দিন আবার ইউটিউবে দিচ্ছেন অথবা ফেসবুকে আপনাদের পেজে দিচ্ছেন। কেন দিচ্ছেন? এটা সময়ের প্রয়োজনেই দিচ্ছেন। মানুষ এখন সব সময় একই সময়ে ওই নির্দিষ্ট একটা সময়ে টিভির সামনে হয়তো থাকবে না, তারা কোথাও যেতে যেতে অবসর সময় মোবাইলে দেখবে। সেখানেও তার মানে হলো যে সোসাইটিতে যে চিন্তাগুলি চলছে, সেই চিন্তাগুলো বিভিন্ন মানুষ কিভাবে সেগুলি নিয়ে তার মধ্যে কাজ করছে, সে চিন্তা করছে, সে কী ভাবছে অথবা সে কী বলতে চায়, এগুলো কিন্তু এই একটা উইন্ডো পাওয়া গেছে। যেমন আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা বলতাম যে দেয়াল লেখন পড়ুন। আমার কাছে দেয়াল লেখনটা খুব ইম্পর্টেন্ট ছিল। ওইটাই কিন্তু রূপান্তরিত হয়ে গেছে এখন ফেসবুক স্ট্যাটাসে। এটাকে দেওয়াল পাইছে, ওপেন দেওয়াল ফেসবুক ওয়াল, হ্যাঁ, ওখানে তারা এখন লিখতেছে, দেয়ালে আর কষ্ট করে লিখতে চায় না, প্রয়োজনে পড়ে না। উপসম্পাদক এটা হয়ে গেছে টক শো এবং এটা নিয়ে মানুষের মধ্যে আলোচনা হয়। এবং এখানে আরেকটা জিনিস আমি দেখি, সেটা হলো দেখেন ওই আগে যে উপসম্পাদকগুলো হতো ছোটোবেলায় আমরা দেখতাম, আমার বাবা তো খুবই ভক্ত ছিলেন ওই আপনার সময় বহিয়া যায় একটা হতো, উপসম্পাদক ছিল সংবাদে, প্রতি মঙ্গলবার এটা মানে আপনার প্রকাশিত হতো। ওইটা উনি খুব তার প্রিয় ছিল, গাছপাথরের লেখা। তো এটা উনি খুব মানে খুবই ওটার ভক্ত ছিলেন। তো এখন এরকম কিন্তু ওইটা কি একটা রিপোর্ট, একটা ঘটনা, একটা খবর তা নিয়ে আলোচনা হচ্ছে। টক শো তো তাই হয়। আপনাদের টিভিতে যে রিপোর্টটা আপনারা করেন, কোনো একটা ঘটনা থাকে ওই দিনের মানে আপনার আলোচিত ঘটনাটা, সেটা নিয়ে আপনারা আবার আলোচনা করেন। দুজন ভিন্ন আপনার প্রতিষ্ঠানের বাইরে থেকে দুজন লোককে নিয়ে আসেন, তাতে হয় কি তিনটা মত এখানে একসঙ্গে হয় এবং সেখান থেকে কিন্তু সাধারণ দর্শকের জন্য কিছু চিন্তার খোরাক থাকে। এটা আমার যে ভাবি। আর এটা হলো তত্ত্বগত দিক। আর এটা প্রায়োগিক দিকে তো অনেক কিছু আছে, এটা মনে হয় অনুষ্ঠান তো আরও চলবে, তখন হয়তো বলতে পারবো। জি, আমরা একটু দর্শকদের কাছ থেকে শুনবো আজকে, এটাও বলেছি। কারণ টক শোর সবচেয়ে বড় পার্ট বোধ হয় দর্শক, যারা টেলিভিশনে দেখেন কিংবা সকালে বা মধ্যরাতে ইউটিউবে দেখবেন, ফেসবুকে দেখবেন বা আরও 5 দিন পরেও দেখেন। সো দিস থেকে যে উনি বলছেন যে আরও সময় আছে, আমরা সেটা আলোচনা করব। বাজার চিন্তা না করলে তো টেলিভিশনে আসলে কোনো প্রোগ্রাম চলে না, সাধারণত চলে না, বাজারের বাইরেও কিছু চলতে পারে। টক শো দিনের পর দিন বাড়ছে, টেলিভিশন বাড়ছে, টক শো বাড়ছে, তাহলে টক শোর বাজারটা কি ভালো? টক শোর বাজার এই মুহূর্তে ভালো না। এই মুহূর্তে ভালো না এই কারণে যে মানুষের কাছে তথ্য বিশ্লেষণ এগুলো পাওয়ার অনেক মাধ্যম চলে এসছে এবং হাতের কাছে চলে এসছে। কিন্তু টক শো করতে হচ্ছে টেলিভিশনগুলোকে, চ্যানেলগুলোকে। কারণ হলো যে তার তো আসলে আমি যেটা আগেও বলেছি, তার একটা টাইম ফ্রেমের মধ্যে যে ফিক্স পয়েন্ট চার্ট থাকে সেখানে তাকে এটা দিতে হয়, একটা টক শো এক জায়গায় রাখতে হয়। এবং এটার মাধ্যমে দুটো কাজ হয় চ্যানেলগুলোর। একটা হলো টক শো মানে হলো, যেটা প্রথমে বলেছি, যে আপনার একটা ফিক্সড প্রোগ্রাম আছে যেটা নিয়ে আপনার অত ভাবনার জায়গা দরকার হচ্ছে না। দ্বিতীয় হলো এটা চ্যানেলগুলোর সোশ্যাল কানেক্টিভিটি অনেক বাড়াচ্ছে। আপনি দেখবেন অনেক বড় আমলা আসছে, রাজনীতিবিদ আসছে, ব্যাংকার আসছে, বড় বড় বুদ্ধিজীবীরা আসছে, তাদের সাথে চ্যানেলগুলোর একটা আত্মসম্পর্ক তৈরি হয়। সুতরাং সোশ্যাল কানেক্টিভিটিকে খুব খোলা করে দেখা যায় না। টক শো এই জায়গাটা চ্যানেলগুলোর জন্য তৈরি করে। টক শো একটা অভিমতের জায়গাও তৈরি করে। অভিমত একটা দেখেন, টক শোর বক্তব্য নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। আমার ধারণা আপনার কথা নিয়েও হয়েছে, আমার কথা নিয়েও হয়েছে। সুতরাং একটা প্ল্যাটফর্ম তৈরি করে। একটা বড় কারণ হলো আমাদের এখানে প্রতিষ্ঠানগুলো তো দাঁড়ায় নাই। তো সংসদ একটা প্রতিষ্ঠান যেখানে জাতীয় বিতর্কের সব কিছু হওয়ার কথা ছিল, কিন্তু সংসদে এখন কোনো মানুষের জন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হয় না।
মানুষের ভাবনার জগৎটাকে ভুলে তারা নানা ধরনের আলোচনা করে এবং মানুষের ট্রাস্টও নাই সেই জায়গাটায়। সুতরাং টক শোগুলো হয়ে উঠেছে আসলে সামাজিক বিতর্কের একটা জায়গায়। মানুষ মনে করে অন্তত এই জায়গায় কিছু কথা হলেও পাওয়া যাচ্ছে, কিছু কথা হলেও আলোচনার জন্য আসছে। সংসদ যদি খুবই প্রাণবন্ত হতো, খুবই অসাধারণ সব ডিবেট হতো। আমি টানা 22 বছর সংসদ কাভার করেছি। সংসদের কাভারেজ লিখতে আমার এত ভালো লাগতো, এত সুন্দর ডিবেট হতো, মানে এত ফুরফুরে লাগতো, এত কষ্টের পরে দুপুরে যেতাম, রাত 12টা বেজে যেত, কিন্তু লিখার ক্লান্তি আসতো না সংসদের বিতর্ক। তো সেই বিতর্ক তখন পার্লামেন্টে নাই, না থাকার কারণে যেটা হয়েছে টকশোগুলোই মানুষের জন্য একটা। এবং মাসুদ ভাই বলবেন, পত্রিকার পাতায় সংসদের বিতর্ক গ্যালারি থেকে যেভাবে আসতো, মানুষের চোখের সামনে ভিজিবল হয়ে উঠতো গ্যালারিটা, তখন কিন্তু এভাবে সরাসরি দেখানো হতো না সেই জায়গাটা। আরেকটা হলো মানুষ কথা পছন্দ করে, বাকপটু বাঙালি তো আরও বেশি পছন্দ করে, বাঙালি কথা পছন্দ করে, হ্যাঁ কথা পছন্দ করে, কথা শুনতে চায়, সে কথা বলতে চায়। এবং আমরা নানা জায়গায় রিকোয়েস্ট পাই, আমি তো অনেক কিছু জানি, আমার এখানেও নিচ্ছেন না টক শোতে। আমি সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে একেবারে রাস্তার পান দোকানদারও মনে করে যে সে কথা বলতে পারে, এই বিষয়ে তার একটা অভিমত আছে। এবং বাংলাদেশ একটা একমাত্র দেশ হয়তোবা যেখানে আপনি দেখবেন রাস্তার একজন রিক্সাওয়ালাও বলতে পারে যে আমি যদি প্রধানমন্ত্রী হতাম আমি এটা করতাম। আমার আজকের এই আলোচনার চিন্তার খোরাকটা জুগিয়েছেন যিনি, চার্লস হোয়াইটলি, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। গতকালকে ডিকাপটক অনুষ্ঠানে তিনি একটু কথা বলেছেন তার 3 বছরের অভিজ্ঞতা নিয়ে। আমরা সেটা শুনবো। তার আগে দর্শক মনে হয় লাইনে, টেলিফোন লাইনে কেউ কেউ আছেন, এখন একটু শুনতে চাই আপনাদের মন্তব্য বা প্রশ্ন। নাম বলে মন্তব্য বা প্রশ্ন করবেন সরাসরি। হ্যালো, খুব খুব সম্ভবত আমাকে দর্শকরা শুনতে পাচ্ছেন না। শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার নাম বলে প্রশ্ন বা মন্তব্য করুন। জি, আমি মাহাদি বলছিলাম। জি মাহাদি বলেন। জি, আসলে খুব সময়োপযোগী একটা বিষয় যে টকশো আসলে কিভাবে কাজে লাগে। যে আমার একটা প্রশ্ন ছিল যে আমাদের এই বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টকশো গুলাতে বিভিন্ন সময় বিভিন্ন সম্মানিত আলোচকবৃন্দ আসেন, বিজ্ঞ আলোচকবৃন্দ আসেন, এবং এর মধ্যে অনেকেই আছেন যে তারা বিভিন্ন প্রেডিকশন করেন, পূর্বানুমান করেন এবং তাদের বিশ্লেষণ করেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের এই মানে কোনোটাই সত্য প্রমাণ হয় না, কিংবা দেখা যাচ্ছে যে কোনো কিছুই মিলে যাচ্ছে না। তো এই ক্ষেত্রে অনেকেই আমাদের যে দর্শকরা আছেন তারাও বিভ্রান্ত হয়ে যান যে আসলে এই তথ্যটা আসলে কতটা বাস্তবসম্মত। কিন্তু দেখা যাচ্ছে যে তারা বারবারই আসছেন, অনেকেই আসছেন এবং একই ধরনের কথা বলছেন, একই ধরনের তথ্য দিচ্ছেন, একই ধরনের প্রেডিকশন করছেন, তারপরেও তারাই আসছেন। তো এই ক্ষেত্রে টকশো গুলোর যে একটা গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা সেটা কিছুটা হলেও হ্রাস পায়। জি, অনেক ধন্যবাদ মাহাদি আপনাকে। আর যদি কেউ টেলিফোন লাইনে থাকেন, নাম বলে মন্তব্য বা প্রশ্ন করবেন। খুবই চমৎকার একটা মন্তব্য পেলাম মাহাদি আপনার কাছে। আর কেউ লাইনে আছেন? হ্যালো হ্যালো, আচ্ছা, আমি খসরু কাউখালী থেকে। জি জি, খসরু সাহেব বলেন। আমার প্রশ্ন হলো, প্রশ্ন আগেই আমার মন্তব্যটা আমি বলি। আমি দীর্ঘদিন এটিএন নিউজের টকশোতে যুক্ত আছি এবং অনেক জ্ঞানী গুণী মানুষের কথা শুনি, প্রশ্ন করি, সরাসরি উত্তরও আমরা পেয়ে থাকি। টকশো দেশের কথা বলে, দেশের মানুষের কথা বলে, অর্থনৈতিক উন্নয়নের কথা বলে, দুর্নীতির কথা বলে। এটিএন নিউজ দীর্ঘদিন টকশো করে আছে, কিন্তু টকশোতে কিছু কিছু গেস্ট আছেন যারা রাজনৈতিকভাবে দেশের অসত্য তথ্যগুলো তুলে ধরে মানুষকে বিভ্রান্ত করে এবং টকশো নিয়ে মানুষের অতিথিকে সমালোচনা করে, টকশোতে অশ্লীল বাক্য প্রয়োগ করে, টকশোতে উত্তেজিত হয়। তাদের সম্পর্কে আজকের দুজন আলোচক আছেন যারা গণমাধ্যমের খুব আলোকিত মানুষ। আপনারা কি বলবেন এই ধরনের মানুষ যারা টকশোতে এসে মানুষকে বিভ্রান্ত করে, অসত্য কথা বলে? অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। মন্তব্য এবং প্রশ্ন একই সাথে হয়েছে, দুজন আসলে প্রায় একই কথা বলেছেন। ওনাদের প্রশ্নের উত্তর শুনবো এবং চার্লস হোয়াইটলির কথাটি যেটা গতকালকে তিনি বলেছেন সেটা শুনবো। একটা বিরতি নিয়ে আসতে হবে। দর্শক, নিউটন টাটা নিউজ আর এক্সট্রা সহযোগিতা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বিরতির পরে ফিরছে। নিউটন টাটা নিউজ আর এক্সট্রা সহযোগিতা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। এই টক শো এর বিষয়ে, টক শো কি কাজের আগে
আমি দর্শকদের মন্তব্য শুনেছি, সেটা নিয়ে নিশ্চয়ই শুনবো। তার আগে যেটা বলছিলাম, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত তিনি 3 বছরের বেশি বাংলাদেশে আছেন, আগামী মাসে চলে যাবেন। বাংলাদেশের মানুষের কথা বলা নিয়ে তার একটি কমেন্টস গতকাল জাতীয় প্রেস ক্লাবে ডিকাপ্টক অনুষ্ঠানে একটু শুনে নেব। I think what's interesting and what I've noticed in the last 3 years is that there's always been an openness and willingness on the side of the authorities to discuss any concerns. So, we've engaged on issues relating to legislation, labour rights. Some countries would just shut the door, would say, we're not even having the conversation. We discuss this with all players, whether it's the government, whether it's opposition parties, whether it's civil society. It's all there, in terms of our engagement. So, of course, we are foreigners, we are partners and foreigners, so it's not for us to lecture or interfere. What it is for us to do is to engage and listen and support. And I think in the last 3 years, we've certainly tried, as EU, to do. আমি শেষ লাইনটা নিয়ে আজকে কথা বলতে চাই না, কারণ এটা নিয়ে আমরা অনেক বেশি টকশো করে ফেলেছি এর মধ্যে। মাসুদ কামাল ভাই, আপনার কাছে একটু প্রথম অংশটা নেই। উনি বাংলাদেশে অন্তত কথা বলা যায় এটা বলেছেন, এটার উপরেই ভিত্তি করে আসলে টকশোগুলো টিকে আছে বোধ হয়। আপনার দৃষ্টিভঙ্গিটা একটু জানতে এখানে চাই। বিষয়টা কি আমি বলি আপনাকে, যে যখন নাকি আপনার পার্থিব জীবনযাপনে মানুষ হিসেবে জীবনযাপনে মানুষ তো মনে করেন খাওয়া দাওয়ার বাইরেও কিছু চিন্তা করে, কথা বলে, অন্য কোনো প্রাণী তো এভাবে কথা বলতে পারে না, মত প্রকাশও করতে পারে না। তো এইগুলোর ক্ষেত্রে যখন আপনি অযৌক্তিক প্রতিবন্ধকতার সামনে পড়েন, তখনই কিন্তু এগুলো নিয়ে আওয়াজ তোলার প্রয়োজন পড়ে, তাছাড়া পড়ে না। এখন উনি যে সমস্ত দেশে থেকেছেন, জন্ম হয়েছে, বেঁচেছেন সেখানে উনি কিন্তু দেখেননি যে এই ধরনের ঘটনা চলছে। ব্যাংকের থেকে একজন লোক টাকা নিয়ে চলে যাচ্ছে, সেই হলো দেশের নেতা, তাকে নেতা মানতে হচ্ছে। এবং যদি হয়ে যাচ্ছে, এবং একজন প্রধানমন্ত্রী তাকেও দেখছেন উনি যে আইন মানছেন, একজন মন্ত্রী তার নানা রকম দুর্নীতির বিচার হচ্ছে। তো এখানে কি হয়? এখানে কিন্তু সেটা হয় না, তার মানুষ ক্ষুব্ধ হয়, কথা বলে, উত্তেজিত হয়। তো এটা তো উনি দেখে অভ্যস্ত হবেন না, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের এখানে কিন্তু এগুলো হয়। আমি একটা উদাহরণ দিয়ে বলি, ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। গতকালকে পরশুদিন আমি একটা পত্রিকা একটা রিপোর্ট পড়লাম, ওই ঝিনাইদহের একজন কবিরাজকে খুন করা হয়েছে। কবিরাজ তার ওখানে তাকে দাদু ডাকতো, তার ভদ্রলোক তার ওয়াইফকে রেখে এসেছিল, তাকে সে রেপ করেছে, করার পরে সে যে তাকে খুন করছে। এটা একটা ঘটনা আমাদের এখানে হয়েছে। বাট ইন্টারেস্টিং লাগলো, এই নিউজটা আমি যে পত্রিকায় পড়লাম, সেই পত্রিকার আপনি কমেন্ট সেকশনে যে আমি হতবাক হয়ে গেলাম। হতবাকটা এই ঘরে কমেন্ট সেকশনে সবাই মন্তব্য করছে, ও মেরেছে, ঠিক করেছে, ও হিরো, ওর জন্য এখন নারীবাদী সংগঠনগুলো রাস্তায় দাঁড়ায় না কেন, তাকে মুক্তি দিতে হবে। এই যে বলল দিতে হবে, কিভাবে দিবে? সে তো খুন করেছে এবং সে নিজে স্বীকার করেছে। তো এইটা কি হয়? এটা আসলে সিস্টেমের প্রতি একটা ক্ষোভ, সিস্টেমের প্রতি যে ক্ষোভটা, সেই ক্ষোভটা আরেকজন লোককে প্রয়োজিত করে, তুমিও যাও মারো, তোমার সঙ্গে এরকম অনিয়ম হয়, তুমি তো বিচার পাবা না, দরকার নাই, বিচার নিজেই করো। এই যে সিস্টেমের প্রতি ক্ষোভটা, এটা কি ওনাদের এখানে আছে? নেই তো। ওনাদের এখানে ভালো হোক মন্দ হোক একটা সিস্টেম আছে, এবং ওই সিস্টেমটা আপনার জন্য যা, আমার জন্য তা। পৃথিবীর সবচেয়ে খারাপ সিস্টেম কোনটা বলেন তো? পৃথিবীর সবচেয়ে খারাপ সিস্টেম হলো সেইটা যেটা নাকি লোক দেখে দেখে কাজ করে। সিস্টেম আপনি গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, ধর্ম বলেন, ইসলাম বলেন, হিন্দু বলেন, যাই বলেন, এটা তো আন্তর্জাতিক ধরেন রাজনীতি বলি বা নীতি বলি, ধরেন মানবাধিকারের সংজ্ঞা বলি, গণতন্ত্রের সংজ্ঞা বলি, দেশ দেখে দেখে কাজ করে। যখন লোক দেখে তখন তার সমালোচনা করি। যেমন আমেরিকার মতো দেশ এখন মনে করেন লোক দেখে দেখে তারা মানবাধিকার ফলায়। মানে ইউক্রেনে একরকম মানবাধিকার, গাজা একরকম, বাংলাদেশে একরকম, গাজা একরকম। তা আমরা ওদের সমালোচনা করছি না, আমরা দুঃখিত হচ্ছে। এবং এই যে সমালোচনা, এই কথাটা বলেছেন যে অনেক দেশে এতটুকু হয় না, উনি ওনার দেশের কথা বলে নাই, হয়তো অন্য না, অনেক দেশে তো দায়িত্ব পালন করেছেন উনি, হয়তোবা না, হয়তো দেখার অভিজ্ঞতা, পর্যবেক্ষণ করা। আমাদের এখানে যে জিনিসটা হয়, আমাদের মানুষের আসলে আরেকটা জিনিস আছে, আরেকটা ব্যাপার আছে। একটা ব্যাপার হলো কি, আমাদের এখানে মানুষের হাতে মানে এইগুলি নিয়ে আলোচনা করার, মানে ধরেন আর তো কিছু করতে পারে না। রাজা উজির, আমরা বলি না রাজা উজির মারে, রাজা উজির কিভাবে মারে, চায়ের কাপে ঝড়, আর রাজা উজিরকে মারতে পারবো?
মারতে তো পারবো না, সে তো রাজা। রবীন্দ্রনাথের ওই লাইনটা বোধহয়, জন দর্শককে জটলা করে তক্ত পেশে বসে। তো এখন আমরা এটা করি, কারণ এটা আমাদের জাতিগত একটা বৈশিষ্ট্য আছে, কিন্তু এটা কিন্তু আমি খুব এটা অপ্রয়োজনীয় অথবা ক্ষতিকর মনে করি না। আমি মনে করি এটারও প্রয়োজন আছে, এবং জাতি হিসেবে আমরা এটা একদম আমি মনে করি ভালোই, এটা এক ধরনের সচেতনতা কিন্তু কাজ করে। আমরা আরেকটু দর্শকদের কাছ থেকে শুনবো, আজকে একটু তাদের অংশগ্রহণ বেশি হোক, কারণ টকশোয়ের বাজার ইস্তাক ভাই বলছেন যে কমে যাচ্ছে, তাদের কাছ থেকে একটু শুনতে চাই। দর্শক যদি কেউ টেলিফোন লাইনে থাকেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, আপনার নাম বলে প্রশ্ন বা মন্তব্য। আমি সাধারণ কবি বেগমগঞ্জ নোয়াখালী থেকে। প্রথমে আপনাদের টিভি প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যেহেতু আপনাদের টক শোটা একসময় ছিল 9টা থেকে রাতের 11টা, তখন 9:45 থেকে টিভির সামনে অনেক দর্শক বসে থাকতো, কিন্তু এটা টাইম যে কেন কমাইতে এখন 10টা থেকে 11টা হইলো, তাও বসে থাকে। শুধু দর্শক ফোন আছে বইলা, যে টিভিতে দর্শক ফোন নাই, আমার মনে হয় না যে কেউ দর্শকরা খুব একটা দেখে। আমার সাথে বিদেশি একজন লোকের সাথে সম্পর্ক, উনি বলেন যে টিভিতে দর্শক ফোন টক শোতে দর্শক থাকে, দর্শক ফোন নাই, এগুলা দেখার সময় টিভি অফ করে দিই, এর দেখি না। এই যে মানুষের একটা অনুভূতি, মাসুদ কামাল সাহেব গত পরশুদিন মনে একটা টিভিতে বলছিলেন খুব দামি কথা, যে মানুষ তো দোনো দল দিয়ে চিনছে, এই জন্য আর ভোট কেন্দ্রে যাইবার আগ্রহ প্রকাশ করে না। এটা সত্যি কথা। এরা বিএনপিও করে না, আওয়ামী লীগও করে না, কারণ 10 টাকা খায়ও না, পয়সাও খায় না। উনি খুব দামি কথাটা বলছেন। আর উনি তো জ্ঞানী মানুষ, উনি তো সবই বুঝেন। গত 29শে মে, এই যে 29শে মে গেল, ওই যে ওয়াসা ভবনের একটা টিভি আছে, ওইখানকার চিফ নিউজ এডিটর সাহেবকে আমি বললাম যে এরা তো লাফালাফি করে ইন্ডিয়াতে এইটা হবে, ওর বিজেপি দেখবেন যে 300 আসন পাবে, আর উনি আপনি লেখা রাখেন, এবং SMS-ও দিছি, এবং অনেক টিভি নিউজ এডিটর সাহেবকেও দিছি। ও দেখা যাচ্ছে কি 352 পেয়েছে, ওই 292 বা 94 পেয়েছে। মানে আমাদের দর্শকরাও অনেক এনরিচ, তারা অনেকটা জানেন। আমরা আরেকজনের কথা শুনে যাই, এসব ভাই দর্শকদের কাছে থাকে। হ্যালো দর্শক, আপনি যদি টেলিফোন লাইনে থাকেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার নাম বলে প্রশ্ন বা মন্তব্য। আমি আব্দুল ওয়াহাব মন্ডল, রাজবাড়ী থেকে বলছিলাম। জি, আমি দীর্ঘদিন আপনাদের বিভিন্ন চ্যানেলের টকশোর সঙ্গে জড়িত। আজকে যে দুইজন বিজ্ঞ সাংবাদিক আপনি হাজির করছেন, এই যে আপনার ATN নিউজের যে চেহারাটাই বদলে গেছে, এদেরকে সামনাসামনি প্রশংসা করতে নিজের কাছেই ওনারা খুব বেশি লজ্জিত হয়ে যাচ্ছেন, লাল হয়ে গেছেন। আসলে স্পষ্টবাদী ব্যক্তিত্ব যদি কোনো টকশোতে আসে, যে কোনো চ্যানেল, এই দুই ব্যক্তির আমি যে কোনো চ্যানেলে পাইলেই আমি অন্য চ্যানেল থুয়ে রেখে সেই চ্যানেলে চলে যাই। এই যে স্পষ্টবাদী ওনারা নিতে পারতেছেন না, আপনি অন্য কিছু বলবেন। আমরা যেটা পার্লামেন্টে শুনতে পারি না, যে কোনো বিষয়, যে কোনো ঘটনার উপরে এই দুইজন ব্যক্তি যে নির্দ্বিধায় বলতে পারে, আরো কয়েকজন পারে, কিন্তু আর অনেকেই আছে তারা কিন্তু টকশো গুলো নষ্ট করে। ওহাব সাহেব, আমি ভাবছি যে আমি আজকে মানে আমার ভাগ্যটা ভালো যে আমি অন্য কাউকে আনিনি, আমরা পছন্দ দুজনকে এনেছে। অনেক ধন্যবাদ, তারা নিশ্চয় কৃতজ্ঞ আপনার প্রতি। শুনবো রেজা ভাই, আপনার কাছে শুনবো, একটু ফাঁকি দিতে চাই, একটা বিরতি নিয়ে আসতে চাই। নিউট্রাল টাটা নিউজ আর এক্সট্রা সহযোগিতা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল একটা বিরতি নিয়ে ফিরছে। নিউট্রাল টাটা নিউজ আর এক্সট্রা সহযোগিতা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। টক শো কী কাজে লাগে নিয়ে আলোচনা। যা দর্শকদের মন্তব্যের জেরে যদি কোনো মন্তব্য করেন, প্রথমত হচ্ছে দুজন দর্শক পরপর বলেছেন টক শোয়ে অসত্য তথ্য বা অহেতুক তথ্য কিংবা এমন তথ্য দেওয়া হচ্ছে যেটা আসলে পরে বাস্তবে ঘটছে না, কিন্তু আমরা তাদেরকেই গেস্ট হিসাবে কেন ডাকি দিনের পর দিন। খুবই ভালো পয়েন্ট ধরেছেন উনি। টক শো যখন মিক্স চ্যানেলগুলো করছিল তখন এর একটা ফরম্যাট ছিল যে রেকর্ডেড হতো। নিউজ চ্যানেলগুলো এসে লাইভ ফরম্যাটে যাওয়ার পরে কিন্তু টকশোর চেহারা অনেক বদলে গেছে। টকশো অনেক টু ওয়ে হয়ে দাঁড়িয়েছে। এই যে দর্শক কথা বলছেন, আপনি কথা বলছেন, এর একটা টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে। এটা একটা বড় শিফট এবং বড় পরিবর্তন।
এটার ভিতর দিয়ে দর্শককে সবাইকে তো পারা যায় না, কিন্তু যে কজন পাওয়া যাচ্ছে। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে কিছু মানুষ টকশোতে আসে কোনো ধরনের তথ্য ছাড়া, এবং আমি কয়েকজন টকশোয়ারকে চিনি যারা রীতিমতো মিথ্যা কথা বলেন, সবসময় মিথ্যা তথ্য দিতে থাকেন, মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেন এবং জয়ের হাসি হেসে বেরিয়ে যান, যেটা আমি বলতে পারলাম। কিন্তু কেন তাদেরকে আনা হয় সেটা টেলিভিশন চ্যানেলগুলি বলতে পারবে। আপনিও টেলিভিশন চ্যানেলের জ্যেষ্ঠ কর্মকর্তা, আমার নিজের এখানেই যাচ্ছিলাম, আপনি বলেন। হ্যাঁ, আমার নিজেরও কখনো কখনো এটা ব্যর্থতা মনে হয় যে কেন তাহলে আমি ওকে ডাকছি। আমি তো জানি গতকাল লোকটা মিথ্যা কথা বলছে অমুক চ্যানেল, আজকে আমার এখানে আসছে। এইটাও আমাদের মানের একটা প্রশ্ন। আমরা ভালো প্রোডাক্ট প্রডিউসার, ভালো একটা টকশো করতে যে পিছনে অনেক লোক লাগে এটা কিন্তু জানেও না, আমাদের দর্শকরা জানে না। অনেকগুলো মানুষ এখানে শ্রম জড়িত, পেছনে অনেক মানুষ, একটা গবেষক দল থাকা দরকার যারা তথ্যগুলো দিয়ে সহযোগিতা করবে। এই প্রাতিষ্ঠানিক অ্যাপ্রোচটা না থাকার দরুন বেশিরভাগ ক্ষেত্রে এই ভুল চয়েসটা হচ্ছে। কিন্তু যেখানে যেখানে প্রাতিষ্ঠানিক অ্যাপ্রোচ আছে সেখানে কিন্তু এই লোকগুলো আর এন্ট্রি দিতে পারছে না। আরেকটা হলো টকশোতে খাতির, অমুকের সাথে আমার খাতির আছে তাই আমি তারে নিয়ে আসছি। সাংবাদিক নেতা, ওই দলীয় নেতা কিংবা দোকানদারদের নেতা, এদেরকে আমরা নিয়ে আসছি মূলত একেবারেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা থেকে, সম্পর্ক আছে তাই তাদের মুখটা পরিচিত করে দেওয়া। টক শোতে চেহারা দেখিয়ে দেখিয়ে কত লোক কত সরকারি চাকরি পেয়ে গেল চুক্তিভিত্তিক, তো এগুলো তো মানুষ দেখেছে তো, তাই না? তার মানে অনেক কারণ আছে তার কিনা। আপনি আর কিছু যুক্ত করতে চান কিনা দর্শকদের মন্তব্যের প্রেক্ষিতে? আমি শুধু দর্শকদের একটা কথাই বলবো, আপনারাই হলেন আসলে টকশোর বিচারক। এবং এই যে কয়েকটি কথা বললেন না যে কাউকে কাউকে আপনারা মনে করেন যে তারা ভালো বলছে না, অনেকে ভালো বলছে, এটাই দিন শেষে কিন্তু টেলিভিশন চ্যানেলগুলোর একটা অডিয়েন্স রিসার্চ করা দরকার টকশো নিয়ে, এটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, আপনার কাছে আরও প্রশ্ন করতে চাচ্ছি, একটু পরে করবো। দর্শকদের আরেকজনের মন্তব্য বা প্রশ্ন শুনে নিতে চাই, এটা হয়তো শেষ টেলিফোন নেব, সময়ও কম। দর্শক যদি কেউ লাইনে থাকেন নাম বলে প্রশ্ন বা মন্তব্য করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার নাম বলুন। কামরুজ্জামান লাবলু, নাটোর লালপুর থেকে বলছি। জি, এটিএন নিউজকে ধন্যবাদ জানাই এই জন্য যে সাধারণ মানুষের মনের কথা এটিএন নিউজ যে আগেই বুঝতে পারে তার উদাহরণ আজকের এই বিষয়বস্তুটা। আসলে টক শোতে আর কোনো কথা বলেও লাভ নাই, প্রশ্ন করেও লাভ নাই। প্রশ্নের যে উত্তরগুলো আসে সেগুলো খণ্ডিত একটা অংশ আছে নিজের পছন্দ মতন। আমি একটি উদাহরণ দিই। আমি মাননীয় রেলমন্ত্রী সাবেক, তার কাছে একটি প্রশ্ন করেছিলাম, কোন চ্যানেলে আমার ঠিক এক্স্যাক্টলি মনে নাই। সরাসরি প্রশ্নটা করছিলাম এইভাবে যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে একটি ট্রেন আছে যেটা বঙ্গবন্ধুর জন্মভূমি টুঙ্গিপাড়ার নামকরণে ওই ট্রেনটি পরিচালিত হচ্ছে। সেই ট্রেনের বগিগুলো এখন পর্যন্ত, আজকেও আমি দেখলাম আমাদের এই স্টেশনে স্টপেজ নেই, সেই মান্ধাত্তা আমলের পুরাতন বগিগুলো দিয়ে চালাচ্ছে। যে জন্মভূমির কারণে বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে, আজকে নতুন নতুন বহু ট্রেনের কোচ আসছে। তিনি ওয়াদা দিয়ে গেছিলেন, তারপরে নির্বাচন হলো, আবার এখন টুঙ্গিপাড়ার এই কাছের রাজবাড়ির এমপি তিনি। আপনি একটু সংক্ষেপ করবেন। এখন পর্যন্ত ওই ট্রেনটি বগিগুলো কিন্তু পরিবর্তন করেনি। একদম লোকাল ট্রেনের যে বগিগুলো ভাইয়া, ঠিক সেই বগিগুলো ওয়াদা দিয়েছিলেন তিনি। তাহলে জি, অনেক ধন্যবাদ। উনি আসলে বলেছেন টকশো কি কাজে লাগে, প্রশ্নটা দর্শকেরও, মানে এটা কাজে লাগলো না। আমরা কি তাহলে টকশো বন্ধ করে দিব বা ভবিষ্যতে টকশো আর চলবে না, এটাই প্রশ্ন। দুজনের কাছেই উত্তর শুনতে চাই। একটা বিরতি নিয়ে ফিরবো, সর্বশেষ বিরতি। নিউট্রাল টাটা নিউজ আর এক্সট্রা দেখছেন, সহযোগিতা ক্যাম্ব্রিজ স্কুল কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। ফিরছি। টকশো কী কাজে লাগে নিয়ে আলোচনা, নিউট্রাল টাটা নিউজ আর এক্সট্রা, সহযোগিতা ক্যাম্ব্রিজ স্কুল কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। একেবারে শেষ পর্যায়ে সদিস থেকে যে আপনাকে দিয়ে আবারও শুরু করতে চাই। দর্শক যেমনটা বললেন, তাহলে কি
টক শো বন্ধ করে দিতে হবে অচিরেই, বা টক শোর বাজার শেষ হয়ে যাচ্ছে, টক শো আর চলবে না, বা কতদিন চলবে এই টক শো বাংলাদেশে? না, টকশো বন্ধ করে দিতে হবে না, টকশোর বাজার আছে, কিন্তু বাজারটাকে আরও এক্সপ্যান্ড করা দরকার। বাজারটার একটা কোয়ালিটিটিভ গুণগত মান পরিবর্তন করা দরকার। যে যে বিষয়ে জানেন তাকে আনা দরকার। একই ব্যক্তি সব বিষয়ে জানবেন এমন কোনো কথা নেই। আমরা কোনো ক্ষেত্রে সবাইকে সব বিষয়ে, আপনি মানে গেস্ট নিয়ে কথা বললেন, দর্শক নিয়ে কথা বললেন, হোস্ট নিয়ে কোনো কথা বললেন? আমি বলছি তারপর হলো আমাদের উপস্থাপক এবং প্রডিউসার, তাদের ক্ষেত্রেও প্রডিউসাররা যেভাবে টকশোটা সাজান এর ভিতরে ইনোভেশন আসা দরকার। একটা স্মার্ট ভালো প্রডিউসার একটা টকশোকে অনেকখানি বদলে দিতে পারে। আমাদের প্রচুর উপস্থাপনা করেন যারা টকশো, তারা অত্যন্ত যেটা করেন, আমি সামনে নেই, হ্যাঁ তারা মুখস্থ কোশ্চেন করে, তাদেরকে যে পিসিআর থেকে বলে দেওয়া হয় এটা বোঝা যায়। আরেকটা হলো লিডিং কোশ্চেন, আমাকে তার মতন করে বলার একটা চেষ্টা, খাইয়ে দেওয়ার চেষ্টা, এটা খুব বেশি মাত্রায় আছে অনেক চ্যানেলে। এটা খুবই বিরক্তিকর। আমি আমার একটা স্বাধীন অবস্থান নিয়ে টকশোতে যেতে চাই, কিন্তু আমাকে দিয়ে তার টেলিভিশনের মানে যে ভিউটা আছে, পলিটিক্যাল ভিউটা, সেটাই বলাবে। এই চেষ্টাটাও অনেকের ভিতর থেকে, এই জায়গাগুলো থেকে বেরিয়ে এসে টকশোর মান পরিবর্তনের চেষ্টা করা দরকার। কিন্তু টকশো যে একেবারে বন্ধ করে দিতে হবে, নট দ্যাট। মাসুদ কামাল, শেষ কথা শুনবো, টকশো আসলে কতদিন চলবে বাংলাদেশে, আপনার কি ধারণা? দর্শকদের বিরক্তিও তো কিছুটা আমরা জানলাম। না না, এটা চলবে, এটা চলবে কেন? যতদিন লোকে টিভি দেখবে এই বিভিন্ন প্রোগ্রামই চলবে। গান কতদিন চলবে? এখন কি গানের ক্যাসেট পাওয়া যায় না তো, তাও তো গান চলে, তাই না? গান চলবে, টকশো চলবে, কথা চলবে, এগুলো চলবে। তবে একটা জিনিস হলো কি, আমি বলি আপনাকে এখানে সবচেয়ে যেটা বড় মাসুদ ভাই, ধরেন ম্যাগাজিন অনুষ্ঠান একসময় খুব চলতো, চলে না, বন্ধ প্রায় হয়ে গেছে বলা যায়, মানে ইত্যাদি ছাড়া আর কোনোটাই নেই। হয়তো চেঞ্জ হবে কিছু কিছু, কিন্তু একটা জিনিস হলো কি আমি বলি, সেটা হলো বড় জিনিস, যেটা সেটা হলো আপনার গেস্ট সিলেকশন। আপনাদের মানে টকশোর সাফল্য নির্ভর করে গেস্ট সিলেকশনের উপর। এখন আপনি অর্থনীতির উপর আলোচনা করবেন, আপনি নিয়ে আসলেন একজন যে অর্থনীতির কিছুই বুঝে না, তাকে নিয়ে আসলেন, সে বলতে পারবে না। অথবা আপনি টেকনোলজি নিয়ে আলাপ করবেন, আপনি অর্থনীতির একজন পিএইচডিকে নিয়ে আসলেন, তাহলে তো ভালো লাগবে না। মানুষ টকশো দেখে দুটো কারণে। প্রথম কারণ হলো, প্রথম যেটা সে আশা করে যে সে যা ভাবে সেই ভাবনাটার রিফ্লেকশন সে এখানে বক্তার মুখ দিয়ে দেখতে চায়। এক্স্যাক্টলি। এবং সে ভাবে, দেখছো আমি যেটা ভাবছি আমি ঠিকই ভাবছি, উনিও বলতেছে এটা। এটা হলো একটা জিনিস। আরেকটা জিনিস যেটা ছোট করে, এটা মুখে বলে না, সেটা হলো নতুন কিছু শুনতে চায়। যে এই ইনফরমেশনটা আমি জানতাম না, এটা বলে না কাউকে, কিন্তু মনে মনে খুশি হয় যে এটা তো আমি ওনার কাছে শুনলাম। এই দুটো জিনিস। আমাদের এখানে টকশোর অনেক গেস্ট আছে যারা নাকি কিছু বলতে আসে না, তারা আসলে তার বড় ভাইকে শোনাতে আসে, দেখছেন ভাই আমি কিন্তু এটা বলছি, এবং সেটা রেকর্ড করে তাকে পাঠায় দেয় বড় ভাইকে, দলীয় বড় ভাইকে। আমি আবার একটা টকশো, আমি এরকম আমার জীবনে বহু করছি। মানে ভাইটা কি, আমি আপনার এক্সাম্পল দিচ্ছি, লিঙ্গ ভেদাভেদে আমি একটা টকশোতে গিয়েছিলাম, হঠাৎ করে সে অপ্রাসঙ্গিকভাবে আমাকে থামাই দিচ্ছে, থামাই দিয়ে রীতিমতো হইচই আরম্ভ করছে। তা আমি বুঝতে পারছিলাম না সে এরকম করতেছে কেন। তো তারপরে যখন বিরতি হয়েছে তখন সে বলছে, ভাই আপনি কিছু মনে করেন না, আমার সামনে সম্মেলন তো, এই যে আপনাকে থামাই দিলাম, এতে কিন্তু ওনারা খুশি হলো, কারণ আপনি তো আমার দলের সমালোচনা করতেছেন, কাজে আপনাকে আমি বলতে দেবো না। আমি ওদেরকে বলতে পারবো, দেখো আমি কিন্তু থামাই দিচ্ছি, আমি ওনাকে বলতে দেই নেই। এইটাই হলো একটা ওনার ফিল্ড ওয়ার্ক। এই ফিল্ড ওয়ার্কটা উনি আবার শো করবে ওখানে যাই না। তো এইটাও কিন্তু টকশোতে এরকম বহু ঘটে এরকম, যে সে আসলে অতটা দুর্বিনীত নয়, কিন্তু ওটা শো করে, কারণ তার দল এটা পছন্দ করে। আবার যেমন ধরেন আমি উদাহরণ দেবেন, কয়েকটা টিভিতে দেখবেন বিএনপি বলেছে না ওখানে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? তো তার মানে কি ওই টিভিটা আওয়ামী লীগের? টিভি যেটাই হোক, তুমি তো তোমার কথাটা বলবা, তোমার কথা বলার সময় তো কেউ তোমাকে গলা টিপে ধরতেছে না। যদি তোমাকে অ্যাঙ্কর পক্ষপাতিত্বকে থামাইয়ে দেয়, এইটাও তো দর্শক খেয়াল করতেছে, যে অ্যাঙ্কর থামাই দিল, ওগুলো বলতে দিল না, ওটা তো তোমার জন্য আরও ভালো। তো এইগুলো আমি মনে করি কি জানেন, কথা বলতে দিতে হবে, এবং কথা বলবে, এবং আপনি কি বললেন এটা পাবলিক দেখবে। এটা পরীক্ষা কিন্তু রেজাল্ট সঙ্গে সঙ্গে হয়ে যায়, রেজাল্ট। আপনি কি করলেন না করলেন, কথা বলা চলুক, একদম সঙ্গে সঙ্গে। কাজেই এটা চলবে এবং এটা চলতে হবে। আপনি এখন চারটে, ওই যে আপনি বলে না, এই যে ছোটো ছোটো আগে একদম গ্রামে এই স্টলে লেখা থাকতো, রাজনৈতিক আলোচনা করিবেন না, 100 টাকার ভাঙতি নেই, বাসে লেখা থাকে, ওইটা হয় না। যাই হোক, তাহলে টকশো আগামীতে কয়েকদিন চলুক। আপাতত চলুক, দেখি দর্শক আপনারা যারা বিরক্ত, টকশো ভবিষ্যতে বন্ধ করা যায় কিনা, এটা নিয়ে টকশো হোক।
টক শো কী কাজে লাগে বোঝার চেষ্টা করলাম। নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতা ছিল ক্যাম্পেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। ভালো থাকবেন সবাই।